পাহাড় নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী, এই যে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে তা নিয়ে আপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে 2 পাতার চিঠি পাঠিয়েছেন এবং কোথায় আপত্তি তা জানবো। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, কি আপত্তি জানানো হয়েছে রাজ্যের তরফে? মুখ্যমন্ত্রী কোথায় আপত্তি জানাচ্ছেন, মানে ঠিক কোন কোন কারণগুলো তিনি দেখাচ্ছেন? দেখো, 2011 সালের 18ই জুলাই যখন জিটিএ গঠন করা হয়েছিল তাতে কেন্দ্র রাজ্যর পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চা তারাও সেখানে ছিল। ফলে জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকা এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কোনো কাজ করার ক্ষেত্রে রাজ্য কেন্দ্র তাদের সঙ্গেও সম্পূর্ণ আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয় নিয়ে চুক্তির মধ্যে উল্লেখ করা রয়েছে। কিন্তু এক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে যেভাবে প্রাক্তন ডেপুটি এনএসএকে দায়িত্ব দেওয়া আনা হলো বা তাকেই মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করা হলো, তাতেই রাজ্যের আপত্তি। এবং তাদের বক্তব্য যে যখন জিটিএ গঠন করা হয়েছিল তখনই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেখানকার পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, ভাষা, তাদের যে জাতির যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, এছাড়া আরও বিশেষ কতগুলি কাজ করার ক্ষেত্রে মূলত হচ্ছে যা সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত, সেই কাজ করতে গেলে উভয় পক্ষের সম্মতি নিয়ে সেই কাজটি করা হবে। ফলে এখন কিসের ভিত্তিতে রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের কাছ থেকে গোটা বিষয়টিকে সরিয়ে রেখে পঙ্কজ কুমার সিং, অবসরপ্রাপ্ত আইপিএস, তাকে নিয়োগ করা হয়েছে এই কথা বলার জন্য। ফলে এর পিছনে অন্য কোনো ইন্ধন বা অন্য কোনো কারণ রয়েছে বলে তারা মনে করছেন। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে রাজনৈতিকভাবেও পাহাড়ে বিজেপি যখন লোকসভা আসনগুলো জিতেছিল বা তারা যখন পাহাড়ের বেশ কতগুলি আসন বিধানসভা নির্বাচনের সময়ও জিতেছিল, অভিযোগ থাকে অন্য রাজনৈতিক দলের যে প্রত্যেক কটা ক্ষেত্রেই গোর্খাল্যান্ড এই ইস্যুকে জিগির তুলে তারা সামনে রাখে। এবং উত্তরবঙ্গের যে 54টা আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে, তার প্রত্যেক কটা জায়গার বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণও রয়েছে। এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি বা ডুয়ার্সের বেশ কতগুলি জায়গার ক্ষেত্রে এই যে গোর্খাদের যে ভোট, সেটার অন্যতম একটি বড় ফ্যাক্টর। এবং তাই গোর্খাল্যান্ডের মতো ইস্যুকে ফের সামনে রেখে বা জিগির তোলার চেষ্টার জন্যই কি এই ব্যক্তিকে নিয়োগ করা হলো যে তিনি এই ধরনের কোনো সংলাপ চালাবেন বা তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কথা বলবেন। ফলে রাজ্যকে গোপনে রেখে, রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে যেটি করা হয়েছে সেটি সাংবিধানিক মান্যতা পাচ্ছে না বলেই অভিযোগ তোলা হয়েছে এবং সেটাই কার্যত চিঠিতে উল্লেখ করা হয়েছে। আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। অমিত শাহ পাগলা হয়ে গেছে একদম। এসব করে কোনো লাভ হবে না। অমিত শাহর হিম্মত থেকে বলুক যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, ও বলুক একবার হিম্মত থাকলে। পলিটিক্যাল স্টেটমেন্ট করুন, মাঠে নেমে খেলুন। গ্যালারি থেকে কেন বক্তব্য রাখছে? মাঠে নেমে খেলুক অমিত শাহ। খুন রাজস্থানে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে হাড় হিম করা সেই ছবি, কিভাবে জিমের মধ্যে ঢুকে খুন করা হয়েছিল। তারপর ধরপাকড় শুরু হয়। 3 জনকে তো এ রাজ্য থেকেই ধরা সম্ভব হয়েছে। একজন ধরা পড়লো ইন্দোর থেকে। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, ইন্দোর থেকে যাকে ধরা হয়েছে তার পরিচয় কি, কিভাবে তাকে ধরা হয়েছে? দেখো, জুবের আহমেদ তার নাম, তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে 7 অক্টোবর এই খুনের ঘটনার পর থেকেই কিন্তু 4 জন অভিযুক্ত তারা পালিয়ে বেরোছিলেন। জুবের আহমেদ, গণপত গুজর, মহেশ গুজর এবং ধর্মেন্দ্র গুজর 4 জন কিন্তু রাজস্থান থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন রাজ্যে তারা আত্মগোপন করছিলেন। সেক্ষেত্রে রাজস্থান পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, ইন্দোর রেল স্টেশন চত্বর থেকে কিন্তু এই জুবের আহমেদকে গ্রেপ্তার করা হয়। সেক্ষেত্রে জুবেরকে ইতিমধ্যেই তারা ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাবে এবং জেরা করার কাজ কিন্তু শুরু করবে। কারণ জুবের আহমেদ বা গণপত এরা কিন্তু সিরিয়াল কিলার বলে কিন্তু দাবি করা হচ্ছে রাজস্থান পুলিশের তরফে। সেক্ষেত্রে 7 অক্টোবরের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সামনে এসেছিল তাতে দেখা যাচ্ছিল যে গণপতকে 2টি গুলি চালাতে দেখা যায় বা তিনি 2টি গুলি চালিয়েছিলেন। এবং 7 অক্টোবর এই ঘটনা ঘটার পর জুবের এবং তার অন্যান্য যারা সহযোগী তার মধ্যে রয়েছে গণপত এবং ধর্মেন্দ্র, মহেশ, তারা প্রত্যেকে কিন্তু রাজস্থান থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে তারা ডেরা বদল করে আত্মগোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে কলকাতা থেকে 16 তারিখ সন্ধ্যেবেলা 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং জুবেরের খোঁজ কিন্তু চালানো হচ্ছিল রাজস্থান পুলিশের তরফে। জুবেরকে আজকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। আচ্ছা, এখানে অমিত একটা বিষয় আমি একটু জানতে চাইবো। তার আগে কলকাতা থেকে
কলকাতা থেকে 3 জন গ্রেপ্তার হয়েছে। তো সেই রাজস্থান থেকে তারা কলকাতা কিভাবে এসে পৌঁছেছিল, অর্থাৎ কোন রুট ধরে কিভাবে এসে পৌঁছেছিল, একবার জানতে চাইবো আমি। দেখো 7 অক্টোবর খুনের ঘটনা এবং খুন করার পরেই তার রাজস্থান ছাড়েন। তারপর তারা কোথায় কোথায় গেলেন? ইতিমধ্যে কলকাতা থেকে 16 তারিখ সন্ধ্যেবেলা 3 জনকে গ্রেপ্তার করা হয়। গণপত সিরিয়াল কিলার, গণপতের সঙ্গে 2 সহযোগী ছিল। পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে 7 তারিখ ঘটনা ঘটানোর পর 14 তারিখ তারা কলকাতা আসেন। মাঝের 7 দিন তারা আরও বেশ কিছু রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন? রাজস্থান থেকে খুন করার পর তারা পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে 1.5 দিন মতো ছিলেন। সেখান থেকে তারা পৌঁছে যান অন্ধ্রপ্রদেশ থেকে কেরালা থেকে তারা আবার ফিরে আসেন উত্তরপ্রদেশ থেকে চলে যান তামিলনাড়ুর উটি থেকে তারা পৌঁছে যান 14 তারিখ শহর কলকাতায়। 16 তারিখ সন্ধ্যেবেলা তারা গ্রেপ্তার হয়। 14 তারিখ থেকে 16 তারিখ সন্ধ্যে পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিলেন। মেনলি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত জেলায় যা উঠে আসছে, শিয়ালদা এবং শিয়ালদা সংলগ্ন এলাকাতেই তারা কিন্তু ডেরা বদল করছিলেন এবং টাকা ফুরিয়ে আসছিল বলে তারা কিন্তু হোটেলে উঠতে পারছিলেন না। সেক্ষেত্রে ফুলবাগান এলাকায় সন্ধ্যেবেলা যখন তারা 16 তারিখ সন্ধ্যেবেলা যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের দেখে সন্দেহ হয় এলাকাবাসী। একদম পুরো বলিউডি কায়দায় এরপরে চেজ এবং তারপরে ধরা পড়ে যায় 3 জন। আমরা দেখাবো একবার কি হয়েছিল। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ। আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট। গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও, শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে। 7 অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জার এবং মহেশ গুর্জারকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি ঘরের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটার আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট, ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে না। পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে।
রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोप पे 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং। এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।